আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমরা প্রশ্নটা এমনভাবে সমাধান করব যেহেতু আমাদের বইতে প্রশ্নের উত্তর দেওয়াই রয়েছে। তো আসলে আমার মূল দায়িত্ব থাকবে এই পুরো প্রশ্নটা তোমাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করা, প্রশ্নের কোন এন্ট্রিটা কোন দিকে যাচ্ছে, কেন ওই দিকেই যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা। ক্লাসটা একটু ব্যতিক্রম হবে, তোমরা এর আগের ক্লাসগুলো করে এইটুকু বুঝেছো যে আসলে আমার ক্লাস মানে একটু ভিন্ন টাইপের আলোচনা হবে। হয়তোবা সচরাচর আমরা এই ধরনের আলোচনায় অভ্যস্ত না, বাট আমাদেরকে খুব শীঘ্রই এগুলোতে অভ্যস্ত হইতে হবে, তাই না? আচ্ছা, আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে। আমাদের এই প্রশ্নে কি বলেছে? বলেছে যে সাকিব ট্রেডার্সের 2017 সালের এপ্রিল মাসের নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। আচ্ছা, কি বলা আছে ভাই? ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। ব্যবসায় স্থানান্তর ব্যয়, এটাকে আমরা বলি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাইলে বিলম্বিত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা ব্যয়, তাই না? ওকে, এবার বলছে মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি এটা আমার জন্য আমার প্রতিষ্ঠানের রেগুলার একটা ব্যয়, মানে এই ব্যয়টা আমার প্রতিষ্ঠানে সচরাচর হইতেই থাকে। এই যে যেটা আমার প্রতিষ্ঠানের রেগুলার ব্যয়, ওইটাকে আমরা কি বলি ভাইয়া? ওইটাকে আমরা বলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যেটা আমার প্রতিষ্ঠানের রেগুলার ব্যয়, ওইটাকে আমরা কি বলি? মুনাফা জাতীয় ব্যয় বলি, তাই না? আচ্ছা, এবারে দেখো নতুন মেশিন ক্রয়। আমি যদি কোনো যন্ত্রপাতি ক্রয় করি, যদি কোনো সম্পত্তি ক্রয় করি, ওই সম্পত্তি ক্রয়টা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রদান। তার কারণ যন্ত্রপাতি কেনার ফলে আমার কাছ থেকে টাকা চলে যায়, এবং এই টাকাটা যে চলে যাচ্ছে, টাকাটা চলে যায় আমার কাছ থেকে দীর্ঘ সময়ের জন্য, অনেক লম্বা সময়ের জন্য আমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে। তাহলে সম্পত্তি কেনা, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় প্রদান, এবং ওই সম্পত্তি ক্রয়ের সাথে যদি অন্য কোনো খরচ থাকে, ওই খরচটাও সম্পত্তির দামের সাথে যোগ করে নিতে হয়, তাই না? তাহলে এই যে দেখো, আমি নতুন মেশিন কিনছি, নতুন মেশিনের বহন খরচ দিছি, নতুন মেশিনের সংস্থাপন ব্যয় দিছি, এগুলো সব মিলায়া, এগুলো সবগুলোই কিন্তু আমার জন্য মূলধন জাতীয়। এগুলো সব একসাথে মিলেই কি আমার জন্য মূলধন জাতীয় প্রদান। এগুলো সব একসাথে কি আমার জন্য মূলধন জাতীয় প্রদান, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, অফিসে গাড়ির জন্য নতুন ব্যাটারি, টায়ার ক্রয়। দেখো, আমি যদি একটা গাড়ির জন্য একটা ব্যাটারি কিনি, গাড়ির জন্য একটা টায়ার কিনি, এটা কিন্তু 1 বছরের বেশি যায়। তুমি কমন সেন্স খাটাও, তোমাকে মুখস্থ করতে বলছি না, তুমি কমন সেন্স খাটাও। কোন জিনিসটা বছরে একাধিকবার লাগে, কোন জিনিসটা বছরে একবারও লাগে না, অর্থাৎ অনেক বছর পর পর একবার লাগে, অর্থাৎ একবার কেনার পরে ওইটা আমাকে 1 বছরের অধিক সময় সার্ভিস দেয়। একটা গাড়ির টায়ার তুমি যদি অনেক হার্ডলি না চালাও, 1 বছরে গাড়ির টায়ারে কিছুই হয় না, গাড়ির ব্যাটারিতে কিছুই হয় না, তাই না? তো এই দুইটা কিন্তু আমার জন্য মূলধন জাতীয় প্রদান। এই দুইটা কিন্তু আমার জন্য কি? মূলধন জাতীয় প্রদান, তাই না? আচ্ছা, নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটাও কি আমার জন্য একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা প্রশ্নটা পড়ে আইডেন্টিফাই করে ফেললাম কোনটা আসলে কোন ধরনের লেনদেন। এখন আমরা ক খ গ পড়ে দেখব যে আসলে আমাদের কোন প্রশ্নে আমার কাছে কি চাইছে। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার ক। নাম্বার প্রশ্ন বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা আমার জন্য? মনে রাখবা ভাইয়া, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 3টা, এখনকার দিনে ক্ষেত্র বিশেষে 4টাও দেখা যায়। সেই 4টা কি কি ভাইয়া? সেই 4টা কি কি একটু খেয়াল করো। নাম্বার ওয়ান, বিলম্বিত বিজ্ঞাপন।
বিলম্বিত বিজ্ঞাপন। নাম্বার 2, ব্যবসায় স্থানান্তর ব্যয়। স্থানান্তর ব্যয়। নাম্বার 3, ব্যবসায় নতুন পণ্যের গবেষণা। নতুন পণ্যের গবেষণা ব্যয়। নাম্বার 4, এটা খুব রেয়ার কেস, বাট মাঝে মাঝেই এখন এটা আসে, সেটা হচ্ছে প্রাথমিক খরচ। এই চারটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই চারটার মধ্যে কি কি আছে ভাইয়া? এই যে ব্যবসায় স্থানান্তর ব্যয় আছে, নতুন পণ্যের গবেষণা ও নিরীক্ষা ব্যয় আছে। 25,000 আর 18,000 যোগ করে দিতে হবে, তাই না? 25,000 যোগ 18,000 যোগ করলে কত? 43,000। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর কত? 43,000 টাকা, তাই না? এরপর বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে এই যে একটা লেনদেন আছে, এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। এই যে এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, এটা আমার জন্য কি? মুনাফা জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, আর কি বলছে? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বলছে। আর কি বলছে ভাইয়া? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বলছে। তাহলে আমরা তো এটা আগেই আইডেন্টিফাই করে ফেলছি কোনটা কোনটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। খেয়াল করো, আমাকে বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়। আমি কি প্রশ্নটা পড়ার সময় একই সাথেই কি এই জিনিসটা আইডেন্টিফাই করে ফেলছি না, কোনটা আমার জন্য মুনাফা জাতীয়, কোনটা আমার জন্য মূলধন জাতীয়? তো তুমি এখন জাস্ট খালি লিখে দিবা, তাই না? আচ্ছা, তাহলে মূলধন জাতীয় কোনটা? এই তিনটা একত্রে মূলধন জাতীয়। আর কোনটা মূলধন জাতীয়? এই 12 নম্বরটা আমার জন্য মূলধন জাতীয়। লিখে দিলে আমার খ নম্বর প্রশ্নটা হয়ে যাচ্ছে। গ নম্বর প্রশ্নে বলেছে আমি 4 তারিখে যেই মেশিনটা কিনছিলাম, ভাইয়া খেয়াল করো কি বলছে ভাইয়া? বলছে যে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া এখানে একটু খেয়াল রাখা লাগবে, আমি সম্পত্তি বিক্রি করে মোট যত টাকা পাইছি, পুরাটা হচ্ছে আমার জন্য প্রাপ্তি। সম্পত্তি বিক্রি করে আমি পাইছি কত? এখানে 1,95,000। তাহলে আর কারো জিজ্ঞাসা করার দরকার নাই, আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে কত? মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে 1,95,000 টাকা। কত টাকা? 1,95,000 টাকা। এই সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হয়েছে, এই সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা প্রফিট হয়েছে, ওইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয়, তাই না? আমাকে তো মূলধন জাতীয় আয়ের পরিমাণই বলছে। আচ্ছা, লাভ হয়েছে কিনা এইটাকে আমি বের করি। আমি নতুন মেশিনটা কিনছিলাম 1,60,000 টাকা দিয়ে, 1 2 3 4। এই মেশিনের জন্য আমি বহন খরচ দিছি 7,500 টাকা, 7,500 টাকা। এই মেশিনের জন্য আমি সংস্থাপন ব্যয় করছি 15,000 টাকা। ওকে, আর কি কোনো ব্যয় করছিলাম এই মেশিনের জন্য? না। তাহলে এটা কিন্তু যোগ করে দেই তো ভাইয়া, এটা কিন্তু যোগ করে দেই। 1,60,000 যোগ 7,500 যোগ 15,000 যোগ করলে কত? 1,82,500 টাকা। এই 1,82,500 টাকা এই মেশিনের জন্য আমার খরচ হয়েছে, এই মেশিনটা অর্জনের জন্য খরচ হয়েছে, তাই না? তাহলে আমি যদি 1,82,500 টাকার একটা মেশিন 1,95,000 টাকায় বিক্রি করে দেই, তাহলে আমার এখানে লাভ হবে কত? এখানে আমার লাভ হয় কত ভাইয়া? এখানে আমার লাভ হয় হচ্ছে 1,95,000। তাহলে এখানে আমার লাভ হয় হচ্ছে 12,500 টাকা। এই যেই টাকাটা আমার লাভ হয়েছে, এই টাকাটাই আমার জন্য মূলধন জাতীয় আয়। তাহলে ব্যাপারটা আরেকবার একটু তোমাকে আমি খোলামেলা বলি, সেটা হচ্ছে আমি সম্পত্তি বিক্রি করে মোট যত টাকা পাইছি ওইটা আমার জন্য প্রাপ্তি। সম্পত্তি বিক্রি করে মোট যত টাকা পাইছি ওইটা আমার জন্য প্রাপ্তি।
সম্পত্তি বিক্রি করে যত টাকা লাভ হইছে ওইটা আমার জন্য আয়, মূলধন জাতীয় আয়। সম্পত্তিটা মোট বিক্রি করছি আমি ১,৯৫,০০০ টাকায়। আমার এই যে মূলধন জাতীয় প্রাপ্তি কত? ১,৯৫,০০০ টাকা। এই সম্পত্তিটা বিক্রি করে আমার লাভ হইছে কত? ১২,৫০০। তাহলে এই ১২,৫০০ টাকা আমার মূলধন জাতীয় আয়ের পরিমাণ। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে আমরা ক, খ, গ ৩টা প্রশ্নই কিন্তু খুবই ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাধান করেছি। শুধুমাত্র এখন তোমাদের উত্তরটা দেখায় দেই। উত্তরটা না দেখাইলেও পারতাম। তারপরে একবার উত্তরটা দেখায় দিচ্ছি। দেখো ক নম্বরে ২টা এন্ট্রি আসছিল। একটা হচ্ছে কি আমার ব্যবসায় স্থানান্তর ব্যয়, আরেকটা হচ্ছে নতুন পণ্যের গবেষণা ও নিরীক্ষা ব্যয়। এরপরে এই জায়গায় খেয়াল করে দেখো মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে এই যে নতুন গাড়ির মেশিনের যা যা ছিল সব ছিল, আর ওই যে অফিসের গাড়ির জন্য ব্যাটারি ক্রয় এটা ছিল। আর মুনাফা জাতীয় ব্যয় তো ২টা ছিল, ২টাই আমরা এখানে লিখছি। এরপরে কি ভাইয়া? মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ। দেখো মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে? মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমার ১,৯৫,০০০। এই জায়গা থেকে আমি আমার মেশিনটা অর্জনের জন্য যত ব্যয় হয়েছে সব বাদ দিছি ১,৮২,৫০০। তাহলে আমার কত আসছে? ১২,৫০০ টাকা। এবং এই ১২,৫০০ টাকাই আমার জন্য মূলধন জাতীয় আয়। ভাই চতুর্থ অধ্যায় আর নবম অধ্যায় মুখস্থ বিদ্যা। বিশ্বাস করো চতুর্থ অধ্যায় আর নবম অধ্যায়ে তুমি কি শিখবা? তোমার এখানে কিচ্ছু শেখার দরকার নাই। তোমার শুধু এই জিনিসটা মুখস্থ থাকা দরকার, কোনটা তোমার জন্য মূলধন জাতীয় লেনদেন, কোনটা তোমার জন্য মুনাফা জাতীয় লেনদেন, কোনটা তোমার জন্য আয় হইছে, কোনটা তোমার জন্য ব্যয় হইছে। এই জিনিসগুলো তুমি মুখস্থ রাখতে পারলে তোমার জন্য চতুর্থ অধ্যায়ের অঙ্ক করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তুমি যে কোনো সময়ই চতুর্থ অধ্যায়ের অঙ্ক করে ফেলতে পারবা। এরপরে টুকটাক যা বেসিক দরকার সেটা আমরা অঙ্ক করতে করতে যতটুকু লাগবে আলোচনা করব। যতটুকু আলোচনা তোমার কাছে অসম্পূর্ণ মনে হবে, তোমার কাছে মনে হচ্ছে যে না আর একটু বেসিক দরকার ছিল, ভাইয়া তো ক্লাসে বললো না, তাহলে তোমরা এই চতুর্থ অধ্যায়ের বেসিকের সেকশনে চলে যাবা। সেখানে দেখবা যে আমার একটা বেসিকের ক্লাস নেওয়া আছে। ওই ক্লাসটাও করলে কিন্তু তোমার বেসিকটা অনেকখানি ইমপ্রুভ হয়ে যাবে। তোমরা যারা যারা এই বইয়ের জন্য পরিশ্রম করছো, বইটা পড়ে পরিশ্রম করছো, এসএসসি পরীক্ষার ভালো ফলাফলের জন্য পরিশ্রম করছো, মহান আল্লাহ তাআলা আমাদের সবার পরিশ্রমের একটা উত্তম বিনিময় দান করবেন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।